আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির আড্ডায়, চায়ের কাপে কিংবা দেশের সচেতন নাগরিক সমাজের ড্রয়িং রুমে আজকাল কিন্তু কান পাতলেই একটি ফিসফাস খুব স্পষ্ট শোনা যায়। অনেকেই বেশ শঙ্কার সাথে, আবার কেউ প্রবল কৌতূহল নিয়ে একটি প্রশ্ন খুব বড় করে তুলছেন। সেটি হলো, তাহলে কি পর্দার অন্তরালে আওয়ামী লীগের কোনো প্রকার পুনর্বাসন হতে চলেছে? দেখুন, রাজনীতির আকাশে এই যে নতুন করে মেঘ জমছে, দেশি বিদেশি নানা মহলে যে নতুন মেরুকরণের হিসাব নিকাশ চলছে, তার চূড়ান্ত গন্তব্য কি আসলেই একটি পতিত রাজনৈতিক দলের প্রত্যাবর্তন, নাকি দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে ভূ রাজনীতির অন্য কোনো জটিল সমীকরণ? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের অনেকের মনেই প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। তবে একটু সময় নিয়ে একটু গভীরভাবে যদি আমরা বিশ্ব রাজনীতি এবং আমাদের এই অঞ্চলের ভূ রাজনীতির বিশাল ক্যানভাসের দিকে তাকাই, তাহলে উত্তরটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে আমাদের সামনে ধরা দেয়। এই যে রাজনৈতিক মেরুকরণ, এর মূল উদ্দেশ্য কেবলই কোনো একটি দলকে ক্ষমতায় বসানো বা পুনর্বাসন করা নয়, বরং একটি বড় ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা। আর মজার ব্যাপার হলো, আন্তর্জাতিক পরাশক্তিগুলোর এই চেক অ্যান্ড ব্যালেন্সের খেলাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় তুরুপের তাস হয়ে উঠে এসেছে। কেন আমি এত জোর দিয়ে আপনাদের সামনে কথাটি বলছি? এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে দেশের অভ্যন্তরীণ রাজনীতির যে গণ্ডি রয়েছে সেই গণ্ডি পেরিয়ে একটু আন্তর্জাতিক কূটনীতির নির্মম দাবার বোর্ডের দিকে তাকাতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে বাংলাদেশ এখন আর সাধারণ কোনো গুটি নয়। আমাদের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে বঙ্গোপসাগরের বুকে আমাদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা, এবং ভারতের অত্যন্ত স্পর্শকাতর চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি আমাদের অবস্থান, সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন কিন্তু এই অত্র অঞ্চলের ভূ রাজনীতি এবং স্বার্থের দৃষ্টিকোণ থেকে আক্ষরিক অর্থেই একটি মাস্টার ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ডটি যার পকেটে থাকবে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তার আধিপত্য বিস্তারের পথ অনেকটাই কিন্তু কণ্টকমুক্ত হবে। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় আপত্তি ভারত এবং আমেরিকার। তারা কিন্তু কোনোভাবেই, কোনো অবস্থাতেই চাইবে না যে এই অঞ্চলে চীনের মতো একটি পরাশক্তি এসে এককভাবে কোনো আধিপত্য বিস্তার করে বসুক, বা আধিপত্যটুকু চীনের নিয়ন্ত্রণে চলে যাক। বিষয়টি আরেকটু খোলাসা করা যাক। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আসন্ন বিদেশ সফরের দিকে একটু নজর দিতে হবে। আগামী 21 জুন তিনি মালয়েশিয়া সফরে যাচ্ছেন, এবং সেখান থেকেই 22 জুন তার চীনে যাওয়ার কথা রয়েছে। এই যে সরাসরি বেইজিং এ না গিয়ে আগে কুয়ালালামপুরে যাওয়ার একটি কূটনৈতিক কৌশল, এটি কিন্তু স্রেফ কোনো রুটিন সফরের সূচি নয়। এর ভেতরে একটি সুনিপুণ ডিপ্লোম্যাটিক বার্তা লুকিয়ে আছে। তিনি হয়তো বিশ্বকে এবং বিশেষ করে প্রতিবেশীদের বোঝাতে চাইছেন যে আমরা শুরুতেই চীনের দিকে হেলে পড়ছি না। কিন্তু ভারতের কাছে কি এই বার্তাটি এত সহজে গ্রহণযোগ্য হবে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় থেকে শুরু করে পরবর্তীতে ডক্টর জাহিদ ইস্যুকে কেন্দ্র করে নয়াদিল্লির সাথে ঢাকার যে চরম কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, তার রেশ কিন্তু এখনো কোনোভাবে কাটেনি। এমন একটি অস্বস্তিকর আবহে প্রধানমন্ত্রীর এই চীন সফর ভারতের সাউথ ব্লকের জন্য চরম উদ্বেগের। ভারত খুব ভালো করেই জানে যে আমাদের অর্থনীতিতে চীনের কিন্তু বিশাল বিনিয়োগ রয়েছে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার মতো স্পর্শকাতর জায়গায় চীন যদি ঢুকে পড়ে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো সরাসরি চীনের নজরদারিতে কিন্তু এক কথায় চলে যাবে। দর্শক, এখন আসুন আন্তর্জাতিক অঙ্গনের সেই বিখ্যাত G7 সম্মেলনের দিকে আমরা একটু ফিরে তাকাই। ফ্রান্সে অনুষ্ঠিত সেই সম্মেলনে দীর্ঘ 16 মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকটি হলো, সেখানে কিন্তু আমরা তাদের আগের সেই চিরচেনা উষ্ণ কুলাকুলি দেখিনি। কিন্তু সংবাদ সম্মেলনে ট্রাম্প তার নিজস্ব স্টাইলে মোদীর ভূয়সী প্রশংসা করে একটি বিশাল রাজনৈতিক বোমা ফাটালেন।
তিনি প্রকাশ্যে গ্যারান্টি দিলেন যে ভারত যদি বহিরাগত কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে আমেরিকা তার সমস্ত শক্তি দিয়ে ভারতের পাশে দাঁড়াবে। কিন্তু তিনি একটি ভয়ঙ্কর শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, এই সাহায্য পেতে হলে ভারতের নেতৃত্বে নরেন্দ্র মোদীকেই থাকতে হবে। নতুন কেউ এলে তিনি এই নিশ্চয়তা দিতে পারবেন না। এই কথার অন্তর্নিহিত অর্থ হলো, ট্রাম্পের এই ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি মূলত চীনের প্রতি একটি কড়া সতর্কবার্তা। আমেরিকা আসলে বুঝাতে চাইল, এই অঞ্চলে চীনকে রুখতে তারা ভারতের কাঁধে বন্দুক রেখেই কিন্তু গুলি ছুড়বে। আর ঠিক এই বৈষয়িক প্রেক্ষাপটটি যখন আপনি বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির সাথে মেলাবেন, তখনই কিন্তু আপনি পুরোপুরি বুঝতে পারবেন কেন এই আন্তর্জাতিক চেক অ্যান্ড ব্যালেন্স আওয়ামী লীগের জন্য সাপে বড় হয়ে দাঁড়াচ্ছে। একটু বাস্তবতার দিকে লক্ষ্য করুন। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের উপর কিন্তু আইনি নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে। চতুর্দিক থেকে নিষেধাজ্ঞার একটা রক্তচক্ষু তাদের ঘিরে ধরেছে। বর্তমান সংসদে হয়তোবা কাগজে কলমে দেশের প্রধান বিরোধী দল হিসাবে জামাতে ইসলামে বসে আছে বা পরিচিত, কিন্তু রাস্তার বাস্তব চিত্রটা আসলে এখানে কি, সেই বাস্তব চিত্রটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে বা ধরতে হবে। দর্শক, আপনারা যদি একটু রাজপথের দিকে তাকান, দেখবেন এই প্রবল আইনি বাধা এবং নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেও কিন্তু আওয়ামী লীগ মাঠে ব্যাপক মিছিল করছে। তাদের রাজনৈতিক কার্যক্রম তুমুল গতিতে চালিয়ে যাচ্ছে। সংসদের ভেতরে থাকা বিরোধী দলের চেয়েও রাজপথের বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের এই যে শোডাউন বা মাঠ দখল, এটা কিন্তু অনেক বেশি দৃশ্যমান এবং শক্তিশালী। সেই হিসাবে মাঠের প্রধান বিরোধী দল যে আজ আওয়ামী লীগ, এই চরম সত্যটা কিন্তু কাগজে কলমে প্রতিষ্ঠিত হতেও খুব একটা বেশি সময় নেবে বলেও আসলে মনে হয় না। আর এই যে মাঠের রাজনৈতিক লড়াই, রাজপথের এই পেশি শক্তি আর জনসমর্থনের মহড়া, এটা কিন্তু আন্তর্জাতিক মহল খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। পশ্চিমা বিশ্ব বলুন আর প্রতিবেশী ভারত বলুন, তাদের রাডার থেকে এই চিত্র মুঠেও বাদ পড়ছে না। তারা তাদের চুলচেরা বিশ্লেষণ থেকে খুব পরিষ্কারভাবেই বর্তমান সময়ে বুঝতে পারছে যে আওয়ামী লীগের মতো এত বড় এবং শেকড়গাড়া একটি রাজনৈতিক শক্তিকে পুরোপুরিভাবে বাইরে রেখে বা জোর করে মাইনাস করে দিয়ে এদেশে কোনোভাবেই একটি স্থিতিশীল রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যাকে বলছেন অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, এই যে এত বড় একটি শক্তিকে বাদ দিয়ে এমন সমীকরণ মেলানো, এটা কিন্তু স্রেফ আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। কারণ বিদেশিরা একটি বিষয় খুব পরিষ্কার, সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠানগুলো আগেই দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এমন কিছু চুক্তি রয়েছে যার ফলে আমরা চাইলেই চীনের সাথে সব ধরনের কৌশলগত কিংবা বাণিজ্যিক সম্পর্কে কোনোভাবে জড়াতে পারবো না। আমেরিকা এবং ভারত চাইবে না বাংলাদেশে এমন কোনো একক রাজনৈতিক দলের আধিপত্য কোনোভাবে তৈরি হোক যারা ভবিষ্যতে যে কোনো সময় চীনের দিকে হেলে পড়তে পারে। ইতিহাসের নির্মম শিক্ষা কিন্তু আমাদের চোখের সামনেই জ্বলজ্বল করছে। 2024 সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত এবং চীন দুই দেশকেই সমান তালে হাতে রাখার যে চরম ঝুঁকিপূর্ণ কৌশল নিয়েছিলেন, তার পরিণতি আসলে কি হয়েছিল? তিনি চীন সফরে গিয়ে যখন কাঙ্ক্ষিত সম্মান বা ঋণ পেলেন না এবং বলা চলে অনেকটা হতাশ হয়ে দেশে ফিরলেন, ঠিক তার পরপরই কিন্তু দেশে গণঅভ্যুত্থান ঘটে গেল। অনেকেই মনে করেন ভারতকে ডিঙিয়ে চীনের সাথে এই যে অতিরিক্ত মাখামাখির চেষ্টা, সেটাই তার পতনের পেছনে একটি বড় অনুঘটক হিসাবে কাজ করেছিল। সুতরাং সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক পরাশক্তিগুলো খুব ভালো করেই জানে যে বাংলাদেশের রাজনৈতিক মাঠে যদি একটি বড় শূন্যতা কোনোভাবে তৈরি হয়, তবে সেই সুযোগে চীন তাদের আধিপত্য বিস্তার করে ফেলবে। তাই তারা সরাসরি হয়তো জনসম্মুখে এসে বলছে না যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে, কিন্তু পর্দার আড়াল থেকে তারা ঠিকই এমনভাবে কলকাঠি নাড়ছে যেন দেশে একটি ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করা সম্ভব হয় বা তৈরি হয়। তারা বোঝাতে চাইছে যে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিলে রাজনীতির মাঠ এককেন্দ্রিক হয়ে যাবে, যা তাদের ভূ রাজনৈতিক যে স্বার্থ সেই স্বার্থের পরিপন্থী।
তাই এই চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করার খাতিরেই হোক আর চীনের জুজু ঠেকানোর জন্যই হোক, আন্তর্জাতিক মহলের এই নীরব কূটনীতি কিন্তু দিন শেষে আওয়ামী লীগের পালেই হাওয়া দিচ্ছে। তারা চায় সকল দলের সহাবস্থান থাকুক, যাতে কোনো একটি দল ক্ষমতার অহংকারে পরাশক্তিদের স্বার্থের বাইরে গিয়ে অন্য বলয়ে কোনোভাবে ঢুকে পড়ার সাহস না পায়। প্রিয় দর্শক, রাজনীতির এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান খেলা, এটি কিন্তু বড়ই নির্মম ও বাস্তববাদী। এখানে কেউ কারো স্থায়ী বন্ধু বা শত্রু নয়। এখানে শেষ কথা হলো স্বার্থ, আর সেই ভূ রাজনৈতিক স্বার্থের সমীকরণেই কিন্তু বাংলাদেশের রাজনীতির আগামী দিনের গতিপথ নির্ধারিত হতে যাচ্ছে। এই আলোচনা এখানে শেষ করছি। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা মন্দ হোক, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।